সায়রাকে আবারও নিয়ে আসা হয়েছে স্কয়ার হাসপাতালে, যেখানে জারিফ নিজেও একজন হার্ট সার্জন। আরাফ যখন সায়রাকে পাঁজাকোলা করে নিয়ে আসে তখন নার্সরা তড়িঘড়ি করে সায়রাকে একটি কেবিনে শুইয়ে দেয়। একজন নার্স দ্রুত গিয়ে জারিফকে খবর দেয় যে গতকাল অ্যাক্সিডেন্ট হওয়া সেই মেয়েটিকে আবারও হাসপাতালে আনা হয়েছে। খবরটা শোনা মাত্রই জারিফ হন্তদন্ত হয়ে ছুটে আসে। সে অন্য কোনো দিকে না তাকিয়ে সরাসরি সায়রার কেবিনে ঢুকে পড়ে। এদিকে সায়রার কেবিনে জারিফকে ওভাবে ঢুকতে দেখে আরাফ প্রচন্ড অবাক হলো। কেবিনে ঢুকে বেডে শুয়ে থাকা নিস্তেজ সায়রাকে দেখে জারিফের বুকটা মুচড়ে উঠল। তার আদরের ফুলের কি অবস্থা হয়েছে! জ্বরের তাপে মুখটা ফ্যাকাশে লাল হয়ে গেছে। জারিফ কালক্ষেপণ না করে দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করলো। তবে চিকিৎসা শেষ করেই তাকে ওটিতে ছুটতে হলো, কারণ হাসপাতালে এই মুহূর্তের জন্য অন্য কোনো সার্জন নেই যে তার বদলে ওটি সামলাবে। জারিফ যাওয়ার আগে সায়রার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত বেরিয়ে গেল। জারিফ চলে যেতেই আরাফ ধীর পায়ে সায়রার কেবিনে ঢুকলো। দেখলো মেয়েটা একদম নিস্তেজ হয়ে বেডে শুয়ে আছে। আরাফ কোনো কথা না বলে সায়রার পাশে একটা টুল টেনে বসলো। সায়রার শান্ত মুখটার দিকে তাকিয়ে তার মনের ভেতর এক অদ্ভুত হাহাকার দানা বাঁধতে লাগলো। আরাফ সায়রার নিস্পন্দন মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলতে লাগলো, সায়রা, তুমি জানো, তোমাকে এভাবে নিস্তেজ হয়ে বেডে শুয়ে থাকতে দেখে আমার একদমই ভালো লাগছে না। তোমাকে তো সেই তেজের সাথে আমার সাথে ঝগড়া করলেই বেশি মানায়। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, কথা দিচ্ছি আমি আর তোমার সাথে ওভাবে ঝগড়া করব না। আরাফ একটু থামলো, সায়রার ফ্যাকাশে হাতটার দিকে তাকিয়ে অপরাধ বোধ নিয়ে আবার বলল, কাল রাতে বলা কথাগুলো তোমার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে, তাই না? আসলে আমি রেগে গেলে কি বলি তা আমি নিজেও জানি না। আমি জানি তুমি খুব ভালো একটা মেয়ে, কিন্তু আমি হয়তো তোমার মতো অতটা ভালো নই। তাই বারবার কথার দ্বারা তোমাকে আঘাত করে ফেলি। বিশ্বাস করো সায়রা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমার সামনে আসলেই আমার কি হয়ে যায় আমি নিজেও জানি না। আই অ্যাম সরি সায়রা, রিয়েলি সরি। আরাবের কথার মাঝেই কেবিনে একজন নার্স প্রবেশ করলেন। তিনি আরাবকে বাইরে যেতে বললে আরাব বিনা বাক্য ব্যয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নার্স সায়রার স্যালাইনটা খুলে দেওয়ার কিছুক্ষণ পরেই সায়রার জ্ঞান ফিরল। সায়রার জ্ঞান ফেরার খবর শুনে আরাব মনে মনে অনেকটা নিশ্চিন্ত হলেও বাইরে নিজের অভিব্যক্তি প্রকাশ করলো না। আরিশা কেবিনে ঢুকেই সায়রাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, শাহরুখ, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে। তোর যদি কিছু হয়ে যেত, তবে আমি কার সাথে মজা করতাম, কার সাথে আড্ডা দিতাম। তুই আমাকে ছেড়ে কখনো যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সায়রার শরীর এখন বেশ দুর্বল। সে অনুভব করতে পারছে আরিশা তাকে হারানোর ভয়ে কতটা অস্থির হয়ে পড়েছে। সায়রা মনে মনে একটু হাসলো। তার স্বামী যেমনই হোক না কেন, শ্বশুর শাশুড়ি আর ননদ হিসেবে সে যেন হীরা পেয়েছে। সে আরিশার পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলছে। সায়রা খুব ক্ষীণ স্বরে বলল, আরু, আমি ঠিক আছি রে, দেখ, তুই কান্না থামা, আমার কিচ্ছু হবে না। আমার ভাইয়া এখনো আসেনি। ভাইয়া আসা পর্যন্ত আমাকে অন্তত ঠিক থাকতে হবে, কারণ ভাইয়া যদি এসে দেখে তার পুতুল ভালো নেই, তবে সে নিজে কিভাবে নিজেকে সামলাবে? দুর্বলতার কারণে সায়রার গলার আওয়াজটা একদম ছোট্ট হয়ে এসেছে। সায়রার কথা শুনে আরিশা একটু শান্ত হয়ে চোখের জল মুছে জিজ্ঞেস করলো, তোর ভাইয়া এসে তোকে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ, ভাইয়া আমাকে কথা দিয়েছে। 4 বছর পর ফিরে এসে ও আমাকে ওর সাথে নিয়ে যাবে। সায়রার চোখে এক অদ্ভুত দৃঢ়তা আর প্রত্যয় ফুটে উঠল। কিন্তু এখন তো তোর বিয়ে হয়ে গেছে শারু। আরিশা কিছুটা সংশয় নিয়ে বলল। বিয়ে শব্দটা শুনে সায়রার মুখে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ম্লান হেসে বলল, বিয়েটা যদি স্বাভাবিক হতো আর তোর ভাই আমাকে স্ত্রী হিসেবে মেনে নিত, তবে হয়তো ভাইয়া নিয়ে যেতে চাইলেও আমি স্বামী সংসার ছেড়ে যেতাম না। কিন্তু যেখানে বিয়ের প্রথম রাতেই আমাকে অপমান করে হাতে টাকার চেক ধরিয়ে দেওয়া হয় আর তার জীবন থেকে চলে যেতে বলা হয়, সেখানে আর যাই হোক, ওই মানুষের জন্য মায়া বাড়িয়ে আমি পড়ে থাকবো না। সায়রা একটু দম নিয়ে আবার বলল, প্রথমে ভেবেছিলাম বিয়েটা যেহেতু হয়েই গেছে, আমি সবটুকু দিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।
স্বামীকে ভালোবাসবো, কিন্তু বাসর রাতের পর সেই ইচ্ছেটা মরে গেছে। এখন তোর ভাইও এই বিয়ে মানে না, আর আমিও মানি না। তাই ভাইয়া আসার পর এখানে থেকে আমি কি করব? ভাইয়া এলেই আমি তার সাথে চলে যাব। আরাব মাত্র কেবিনে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই সায়রার কথাগুলো কানে আসতেই তার পা দুটো যেন মেঝেতে আটকে গেল। সায়রার বলা প্রতিটি কথা আরাব দরজার আড়াল থেকে শুনেছে, আর তার প্রতিটি শব্দ আরাবের বুকে রক্ত কাঁটার মতো বিঁধছে। আরাব আর কেবিনে ঢুকার সাহস পেল না। সে ধীর পায়ে করিডোরে চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়ল। সে ভাবতে লাগলো, সায়রা তো একটি কথাও ভুল বলেনি, সব তো ধ্রুব সত্য। সে নিজেই তো বিয়ের রাতে টাকার চেক ধরিয়ে দিয়ে সায়রাকে চরম অপমান করেছিল এবং তার জীবন থেকে চলে যেতে বলেছিল। আরাবের এখন মনে হচ্ছে এতটা নিষ্ঠুর হওয়া তার একদমই উচিত হয়নি। তবে তার মাথায় এখন একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কে সায়রার এই ভাই, যে কিনা এসেই সায়রাকে নিয়ে যাবে? আর যদি নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকে তবে বিয়েটা হতে দিল কেন? সায়রা বলল, তার ভাই 4 বছর পর ফিরে এসে তাকে নিয়ে যাওয়ার কথা দিয়েছে। গতকাল রাতেও সায়রা জ্বরের ঘোরে বারবার তার ভাইয়ার কাছেই অভিযোগ করছিল। আরাব যখন এসব গভীর চিন্তায় মগ্ন, তখনই তার নজরে এলো জারিফ। ওটি শেষ করে ড্রেস বদলে দ্রুত পায়ে সায়রার কেবিনের দিকেই আসছে সে। জারিফ কেবিনে ঢুকে দেখলো সায়রা বেডে চোখ বুজে শুয়ে আছে, আর পাশে টুলে বসে আছে আরিশা। জারিফ গভীর মমতায় সায়রাকে ডেকে উঠল। ফুল। পরিচিত কণ্ঠস্বর শুনে সায়রা ক্লান্ত চোখে পিটপিট করে তাকালো। দেখলো জারিফ তার সামনে দাঁড়িয়ে আছে। জারিফকে আসতে দেখে আরিশা কেবিন থেকে বেরিয়ে গেল। তার একটু ফ্রেশ হওয়া প্রয়োজন। আরিশা বেরিয়ে যেতেই আরাব কেবিনের দিকে পা বাড়ালো। ভাবলো সায়রার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কিন্তু দরজার সামনে আসতেই আরাব আবারও থমকে গেল। সায়রা তখন জারিফের কোলে মাথা রেখে ফুপিয়ে কাঁদছে। আরিশা বেরিয়ে যাওয়ার পর জারিফ সায়রার কাছে এসে জ্বর চেক করে দেখলো তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। সে সায়রার 2 কাঁধ ধরে তাকে আলতো করে বসিয়ে দিল এবং নিজে সায়রার পাশে বসলো। জারিফ মমতা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, ফুল, এখন কি ঠিক আছিস? কিছু খাবি? আমি নিয়ে আসবো? না, আমি কিছু খাবো না, আমার ভীষণ মাথা ব্যথা করছে। সায়রা ভাঙা গলায় উত্তর দিল। সায়রার মাথা ব্যথার কথা শুনে জারিফ অস্থির হয়ে উঠল। সে নিজের কোলের ওপর একটা বালিশ টেনে দিয়ে সায়রাকে বলল, এদিকে আয়, আমার কোলে মাথা রাখ, আমি মাথা টিপে দিচ্ছি, দেখবি ব্যথা কমে যাবে। সায়রা কোনো বাক্য ব্যয় না করে জারিফের কোলে বালিশে মাথা রাখলো। জারিফ খুব যত্ন নিয়ে আস্তে আস্তে সায়রার মাথা টিপে দিতে লাগলো। হঠাৎ সায়রা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। তা দেখে জারিফ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, ফুল, খুব বেশি মাথা ব্যথা করছে? সায়রা কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, ভাইয়া কোথায় জিরাফ ভাই? ভাইয়া কেন আসছে না? ভাইয়া তো বলেছিল 4 বছর পর এসে আমাকে নিয়ে যাবে। তাহলে ভাইয়া কেন আসছে না? সায়রা একটু থেমে দম নিয়ে আবার বলল, তুমি জানো তুমি চলে যাওয়ার পর ভাইয়াও আমাকে একা রেখে চলে গেছে। শুধু একটা চিঠি দিয়ে বলেছে 4 বছর পর এসে আমাকে নিয়ে যাবে। তোমরা সবাই কেন আমাকে একা রেখে চলে গেলে? প্রথমে আম্মু চলে গেল না ফেরার দেশে, তারপর তুমি চলে গেলে, আর তুমি যাওয়ার পর ভাইয়াও চলে গেল। এখন তুমি ফিরে আসছো, তাহলে ভাইয়া কেন আসছে না? কথাগুলো বলতে বলতে সায়রা আরো বেশি কান্নায় ভেঙে পড়ল। এদিকে সায়রার কথা শুনে জারিফের বুকটা হু হু করে উঠল। সে কিভাবে বোঝাবে তার এই ফুলকে যে সায়রা যেমন ভাইয়ার জন্য কষ্ট পাচ্ছে, ঠিক একইভাবে ভাইও দিন রাত কষ্টের সাগরে ডুবে আছে। এমন কোনো রাত নেই যেদিন সাফওয়ান তার পুতুলের ছবি বুকে জড়িয়ে না ঘুমিয়েছে। ভাইয়ের বেঁচে থাকার একমাত্র সম্বলই তো এই পুতুল। জারিফ মনে মনে ভাবল, তোকে কিভাবে বুঝাবো রে ফুল? তুই চিন্তা করিস না, আর মাত্র কয়েকটা দিন, তারপর ভাইয়া চলে আসবে তোর কাছে। তখন পুতুল সবসময় তার ভাইয়ের কাছেই থাকবে। জারিফ মনের কথা মনেই চেপে রেখে মুখে সান্ত্বনার সুরে বলল, চিন্তা করিস না ফুল, ভাইয়া খুব শীঘ্রই চলে আসবে, আর যতদিন ও না আসছে ততদিন আমি তো আছি। আমি সাফওয়ান ভাইয়ের পুতুল আর আমার ফুলের খুব খেয়াল রাখবো। তোর কোনো সমস্যা হলে
সবার আগে আমাকে জানাবি, ছোটবেলার মতো আমি তোর সব সমস্যা চুটকি বাজিয়ে ঠিক করে দেব। জারিফ শেষের কথাগুলো একটু নাটকীয় ভঙ্গিতে বলল, যাতে সায়রাকে হাসানো যায়। হলোও তাই। সায়রা তার জিরাফ ভাই এর কথা শুনে চোখের জল মোছার আগেই হেসে উঠল। সায়রার হাসি দেখে জারিফও স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং নিজেও হাসিতে যোগ দিল। এদিকে কেবিনের দরজার আড়ালে দাঁড়িয়ে আরাফ অবাক হয়ে তাকিয়ে আছে। তার মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জারিফের সাথে সায়রার আসল সম্পর্কটা কি? জারিফ কেন সায়রাকে আমার ফুল বলে ডাকছে? আর সায়রা কেনই বা জারিফের সামনে এতটা সহজ? আরাবের বুকের ভেতর এক অজানা যন্ত্রণা দানা বাঁধতে শুরু করলো। মাথা টিপে দেওয়ার এক পর্যায়ে সায়রা গভীর ঘুমে তলিয়ে গেল। জারিফ সায়রাকে অতি সাবধানে বেডে শুইয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেবিনের দিকে যাওয়ার জন্য সে পা বাড়াতেই পেছন থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সায়রার সাথে তোর আসলে কি সম্পর্ক? আর তুই আমেরিকা থেকে কবে ফিরছিস? বাসার কেউ তো জানে না যে তুই দেশে ফিরে এসেছিস। কণ্ঠস্বরটি চিনতে জারিফের এক মুহূর্ত সময় লাগলো না। এটি আরাবের কণ্ঠ। জারিফ ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে পেছনে ফিরে তাকালো। দেখলো আরাব উত্তরের আশায় তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জারিফ এবার আরাবের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, ও আমার প্রাণ সঞ্জীবনী। বেঁচে থাকতে হলে ওর এই হাসি মুখটা আমাকে দেখতেই হবে। এবার তুমিই ভেবে দেখো ও আমার কে হয়, আর আমি কবে দেশে এসেছি। সেটা বাসার কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি। জারিফের এমন উত্তর আরাবের মোটেও পছন্দ হলো না। তার হাতের মুঠো শক্ত হয়ে এলো। সে এবার দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, দূরে থাকবি ওর থেকে, মনে রাখিস ও আমার স্ত্রী। কথাটা শুনে জারিফ অদ্ভুতভাবে ব্যঙ্গ করে হেসে উঠল। সে তাচ্ছিল্য ভরে বলল, স্ত্রী? তা এই সম্পর্কটা কি তুমি নিজে বিশ্বাস করো বা মানো? জারিফের প্রশ্নে আরাব এক মুহূর্তের জন্য থমকে গেল। সে যখনই পাল্টা কিছু বলতে যাবে তখনই সেখানে আরিশা এসে উপস্থিত হলো। সে প্রথমে আরাব আর জারিফকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। পরক্ষণেই দুশ্চিন্তা নিয়ে জিজ্ঞেস করলো, তোমরা দুজনে এখানে কি করছো? শাহরুখ কোথায়? ও কি কেবিনে একা? ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয়। আরিশার কথা শেষ হওয়ার আগেই জারিফ বলে উঠল, চিন্তা করিস না আরু, আমি আমার ফুলকে ঘুম পাড়িয়ে এসেছি। আমি থাকতে আমার ফুলের কোনো অসুবিধাই হবে না, হতে দেব না আমি। জারিফ প্রতিটি শব্দ আরাবকে শুনিয়ে শুনিয়ে জোর দিয়ে বলল। এদিকে আরাবের চোয়াল রাগে আরো শক্ত হয়ে গেল। জারিফের এই বারবার আমার ফুল ডাকটা তার কানে তপ্ত কাঁটার মতো বিঁধছে। সায়রাকে বাসায় নিয়ে এসেছে আরাব আর আরিশা। যদিও জারিফ তাকে আরো একদিন হাসপাতালে রাখতে চেয়েছিল, কিন্তু সায়রা কিছুতেই রাজি হলো না। জারিফ অনেক বোঝানোর চেষ্টা করলেও সায়রা জেদ ধরে বসে আছে। তার কথা সে হাসপাতালে থাকবেই না। তাকে যদি জোর করে রাখা হয় তবে সে জারিফের সাথে আর কোনোদিন কথা বলবে না। অগত্যা সায়রার এই অবুঝ জেদের কাছে জারিফকে হার মানতে হলো। তবে সায়রা এবার জারিফের কাছে নতুন আবদার জুড়ে দিল। জারিফকেও তাদের সাথে বাসায় যেতে হবে তার শাশুড়ির সাথে দেখা করার জন্য। জারিফ অনেক বুঝিয়ে বলল যে সে এখন যাবে না। সে একেবারে ভাইয়া আসার পর তার সাথেই দেখা করতে যাবে। সায়রা প্রথমে মানতে না চাইলেও জারিফের অনেক অনুনয় বিনয়ের পর শেষমেশ মেনে নিল। এদিকে সায়রাকে জারিফের কাছে ছোট্ট বাচ্চাদের মতো আবদার করতে আর জেদ ধরতে দেখে আরাবের মোটেও ভালো লাগছে না। যে মেয়ে তার সাথে কোনোদিন ভালো মুখে একটা কথা বলে না, সে মেয়ে কি না আরেকজনের সাথে হাসি মুখে আবদার করছে, জেদ করছে। সায়রা আরাবের সামনে গেলেই নিজের মুখটা গম্ভীর করে রাখে। এমন হাসি খুশি সায়রাকে সে আগে কোনোদিন দেখেনি। একবার ভার্সিটিতে হাসতে দেখেছিল ঠিকই, কিন্তু আরাব সামনে যেতেই সায়রা তখন গম্ভীর হয়ে গিয়েছিল। তিনজন বাসায় পৌঁছাতেই শারমিন শাহরিয়ার সায়রাকে ধরে পরম মমতায় সোফায় বসিয়ে দিলেন। সায়রার অসুস্থতার খবর শুনে তার শ্বশুর শাশুড়ি বোনের বাসা থেকে জরুরি কাজ ফেলে তড়িঘড়ি করে ফিরে এসেছেন। আরাব এসেই তাড়াহুড়ো করে নিজের রুমে চলে গেল। সে রুমের দরজাটা লক করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তারপর কল করলো তার প্রিয় বন্ধু ফারহানকে। ওপাশ থেকে কল রিসিভ করতেই আরাব অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ফারহান, মায়াপরীর কোনো খোঁজ পেয়েছিস?
আরাবের কথা শুনে ওপাশে ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না দোস্ত, কোনো খোঁজ পাইনি। কোত্থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। ফারহানের কথা শুনে আরাব কিছুক্ষণ ভেবে বলল, তোকে আমি একটা বাড়ির ঠিকানা দিচ্ছি। সেই বাড়িতে গিয়ে তুই ওর খোঁজ করবি। তারপর ওই বাড়ির লোকজন কি বলে সেটা আমাকে তাড়াতাড়ি জানাবি। আরাব কল কেটে দিয়ে রুমে এসে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। হাসপাতালে যাওয়া এই কাপড়গুলো পড়ে থাকা সম্ভব নয়, তাই তাকে দ্রুত গোসল সেরে নিতে হবে। আরাব ওয়াশরুমে ঢোকার পরপরই আরিশা সায়রাকে রুমে নিয়ে এলো। সায়রাকে বেডে বসিয়ে দিয়ে রেস্ট নিতে বলে আরিশা যখন তার জন্য খাবার আনতে যাবে, ঠিক তখন সায়রা দুর্বল কণ্ঠে বলে উঠল, আরু, আমার স্নোকে একটু নিয়ে আয় না। সকালে একবার ঘুমন্ত অবস্থায় দেখেছিলাম, এখন একটু আমার কাছে এনে দে। সায়রার কথা শুনে আরিশা হাসি মুখে বলল, আচ্ছা তুই বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। কথাটা বলেই সে দৌড়ে নিজের রুমে চলে গেল, যেখানে স্নোয়ের জন্য থাকার ছোট্ট ঘর বানিয়েছে আরিশা আর সায়রা। 2 মিনিটের মধ্যে সে স্নোকে নিয়ে ফিরে এলো এবং সায়রার কাছে দিয়ে নিচে চলে গেল। আরিশা চলে যেতেই সায়রা খাটের হেডবোর্ড হেলান দিয়ে আধশোয়া হয়ে স্নোকে বুকের ওপর টেনে নিল। তারপর আদুরে গলায় বলল, মাম্মার সাথে রাগ করছিস তুই? সকাল থেকে তোকে কোলে নিইনি বলে। সায়রার কথা শুনে স্নো যেন তার মায়ের কাছে অভিযোগ জানাতে মিউ মিউ করে উঠল। তা দেখে সায়রা দুঃখী মুখ করে বলল, আসলে মাম্মা তো অসুস্থ ছিল, তাই আমার স্নো বাবুকে নিতে পারিনি। স্নো এবার সায়রার বুকের সাথে আরো একটু লেপ্টে গেল, যেন মায়ের আদর খাচ্ছে। সায়রা স্নোকে আদর করতে করতে বলল, তুই জানিস তোর মাম্মা খুব শীঘ্রই আসবে। তারপর আমাকে আর তোকে অনেক দূরে নিয়ে যাবে, যেখানে আমাদের কোনো কষ্ট হবে না, কেউ আমাদের অপমান করতে পারবে না। মিস্টার সাওরিয়ার তোকে সেদিন তাড়িয়ে দিতে চেয়েছিল না? তোর মামার সাথে যখন চলে যাব তখন আর কেউ তোকে তাড়িয়ে দেওয়ার সাহস পাবে না, যেখানে আমি, তুই আর ভাইয়া তিনজন মিলে খুব হাসিখুশি থাকবো। তারপর ভাইয়ার জন্য একটা লাল টুকটুকে বউ আনবো। হঠাৎ সায়রার কিছু একটা মনে পড়তেই সে স্নোকে বলল, আচ্ছা শোন, তোকে একটা সিক্রেট বলি, কাউকে বলবি না কিন্তু, শুধু আমরা মা ছেলে জানবো। সায়রা এবার মুখটা স্নোয়ের কানের কাছে নিয়ে গিয়ে ফিস ফিস করে কিছু একটা বলল, তারপর আবার স্নোয়ের দিকে তাকিয়ে বলল, এই কথাটা তোর মামা আসলে তাকেও বলবি না, ঠিক আছে? স্নো মায়ের কথা শুনে মিউ মিউ করে উঠল, যেন মায়ের কথায় সায় দিচ্ছে। তাদের মা ছেলের কথার মাঝেই খট করে ওয়াশরুমের দরজা খুলে বের হলো আরাব। পরনে শুধু একটা সাদা তোয়ালে, উজ্জ্বল শ্যামবর্ণ সুঠাম দেহ, পেশিবহুল শরীরে জলের ফোঁটাগুলো মুক্তোর মতো চিকচিক করছে। প্রশস্ত খালি বুক নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে ওঠানামা করছে। এদিকে আরাবকে একরকম অর্ধনগ্ন অবস্থায় দেখে সায়রার চোখ বড় বড় হয়ে গেল। সে তড়িঘড়ি করে স্নোয়ের চোখ চেপে ধরল। আরাব প্রথমে সায়রাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু সেটা প্রকাশ না করে উল্টো সায়রাকে শুনিয়ে বলল, মেয়ে, তুমি তো দেখছি বড্ড নির্লজ্জ, একটা ছেলেকে এভাবে চোখে দিয়ে গিলে খাচ্ছ। আরাবের কথা শুনে সায়রার গাল মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। সে অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পাল্টা জবাব দিল, নির্লজ্জ আমি নাকি আপনি? একটা মেয়ের সামনে এভাবে অর্ধনগ্ন অবস্থায় ঘুরতেছেন? আমি কি জানতাম তুমি রুমে আসবে? আমি যখন ওয়াশরুমে ঢুকেছিলাম তখন তো তুমি রুমে ছিলে না। রুমে ছিলাম না তো কি হয়েছে? রুম লক করে কেন ঢোকেননি, যাতে কেউ ঢুকতে না পারে? ওয়াশরুমে যাওয়ার আগে কি কেউ রুম লক করে? আমি তো জানি শুধু ওয়াশরুমের দরজা লক করতে হয়। রুমের দরজা লক করেননি বলেই তো আমি রুমে ঢুকেছি। আপনি কি জানেন না এখন এই রুমে আপনি ছাড়াও আরো একজন থাকে? আরাব কিছু একটা বলতে যাবে, তখনই সায়রা আবার বলে উঠল, এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে কাপড় পরে নিন। সায়রার ধমক খেয়ে আরাব নিজের অবস্থার দিকে তাড়াতাড়ি আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরাব যেতেই সায়রা বিড়বিড় করে বলল, নির্লজ্জ। খাবার টেবিলে বসে শাহরিয়ার বাড়ির সবাই খাবার খাচ্ছে, আর শারমিন শাহরিয়ার সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। সায়রাকে সবার আগে তার শাশুড়ি নিজ হাতে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছেন। এখন সে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। একে একে সবার খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে শারমিন বেগমও ড্রয়িং রুমে উপস্থিত হলেন।
সবাইকে দেখে আহসান শাহরিয়ার বলে উঠলেন, আরাব, তোমার কি 4 দিনের ছুটি হবে? বাবার কথা শুনে আরাব ওনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কেন, আমার ছুটি নিয়ে তোমার কি প্রয়োজন? তেরা উত্তর না দিলে তোমার হয় না, তাই না? শোনো, তোমার ফুপুর বাড়ি থেকে আমাকে আর তোমার মাকে আজ ডেকে জানিয়েছে যে 7 দিন পরেই নুহার বিয়ে। তাই আমাদের সবাইকে 3 দিন পর সেখানে যেতে হবে। সবকিছু হুট করে হয়ে যাওয়ার কারণে ওরা আগে থেকে জানতে পারেনি। এখন তোমার ছুটি হবে কিনা সেটা বলো। না, আমি কোনো বিয়েতে যেতে পারবো না। তোমাদের যেতে হলে তোমরা যাও। আরবের কথাটি আহসান শাহরিয়ারের মোটেও পছন্দ হলো না। তাও তিনি কথা বাড়ালেন না। তিনি ঠিক আছে বলে এবার সায়রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সায়রা মা, আমাদের সাথে বিয়েতে যেতে তোমার কোনো অসুবিধা আছে? শরীর অসুস্থ, যেতে পারবে তো? সায়রা কথাটা শুনে একবার আরাবের দিকে তাকালো। আরাব যদিও সায়রার দিকে তাকিয়ে নেই, কিন্তু কান খাড়া করে রেখেছে সায়রা কি জবাব দেয় তা শোনার জন্য। সায়রা ভাবলো এখানে থাকলে তাকে আরাবের সাথে একলা এই বাড়িতে থাকতে হবে, তার চেয়ে সবার সাথে বিয়েতে চলে যাওয়াই ভালো। সায়রা উত্তর দিল, আমার কোনো অসুবিধা নেই আব্বু, বিয়েতে যেতে তো আরো 3 দিন বাকি, ততদিন শরীর সুস্থ হয়ে যাবে। উত্তরটা মনে হয় আরবের পছন্দ হলো না। সে দাঁড়িয়ে গটগট পায়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। সায়রা একবার আরবের যাওয়ার পথের দিকে তাকিয়ে আবার সবার সাথে গল্পে যোগ দিল। কেটে গেছে 3টা দিন। এই 3 দিনে বাড়ির সবার, বিশেষ করে শাশুড়ির যত্নে সায়রা এখন বেশ সুস্থ হয়ে উঠেছে। আজ সায়রা আর আরিশা শপিং মলে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। প্রথমে ড্রাইভারের সাথে যাওয়ার কথা থাকলেও ড্রাইভারকে নিয়ে আহসান শাহরিয়ার বিশেষ কাজে বাইরে গেছেন। এখন বাসায় কেবল আরাবের গাড়িটাই আছে। কিন্তু সায়রা আরাবের গাড়িতে যেতে নারাজ। আরিশা অনেক বোঝানোর পর সায়রাকে রাজি করালো আরাবের সাথে যেতে। আরাব নিচে আসতেই আরিশা আর সায়রাকে তৈরি হয়ে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। আরাবকে দেখা মাত্র আরিশা উঠে ভাইয়ের কাছে গিয়ে বসলো। ভাইয়া, আমাকে আর সায়রাকে একটু শপিং মলে দিয়ে আসবে? ড্রাইভার আঙ্কেলের সাথে যেতাম, কিন্তু আব্বু ওনাকে নিয়ে অফিসের কাজে চলে গেছেন। প্লিজ ভাইয়া, একটু নিয়ে চলো না। আরাব আরিশার কথা শুনে একবার সায়রার দিকে তাকালো, দেখলো সায়রা নির্লিপ্ত ভাবে বসে আছে। তা দেখে আরাব এবার আরিশাকে উদ্দেশ্য করে বলল, আমার সময় নেই, আমি নিয়ে যেতে পারবো না, তোরা ড্রাইভার আঙ্কেল আসলে চলে যাস। কথাটা বলেই আরাব যখন গটগট পায়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো, আরিশা তখন মন খারাপ করে সায়রার পাশে বসলো। আক্ষেপ করে বলল, আজ মনে হয় আর শপিং করতে যাওয়া হবে না। শপিং না করলে বিয়েতে কি পরবো? আরিশার মন খারাপ দেখে সায়রা ভাবতে লাগলো কি করা যায়। হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে বলে উঠল, আরু, চল আমরা স্কয়ার হাসপাতালে যাই। সেখান থেকে জিরাফ ভাইকে সাথে নিয়ে শপিং মলে যাব। সায়রার কথাটা শোনা মাত্রই দরজার দিকে এগিয়ে যাওয়া আরাবের পা দুটো থেমে গেল। সায়রার প্রস্তাবে আরিশা প্রথমে খুশি হলেও পরক্ষণেই কিছুটা সংকোচ নিয়ে জিজ্ঞেস করলো, যদি জারিফ ভাই ব্যস্ত থাকে তখন কি করবি? আরে তুই চিন্তা করিস না, জিরাফ ভাই সবার জন্য ব্যস্ত থাকলেও আমার জন্য সবসময় ফ্রি থাকে। আমি একবার বললেই সে আমাদের সাথে চলে যাবে। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। সায়রার কথা শুনে রাগে আরাবের হাতের মুঠো শক্ত হয়ে গেল। তার চোখ মুখ আর চোয়াল রাগে কঠিন রূপ ধারণ করলো। আরাব মনে মনে ভাবতে লাগলো, এই মেয়ে আমাকে একবার অনুরোধ করলে কি যাতে যেত, আমি না করাতেই একবারে সেই জিরাফ। ও কি সবসময় ওনার জন্য ফ্রি বসে থাকে? আমার সাথে যেতে ওর সমস্যা, কিন্তু আরেকজনের সাথে যেতে কোনো দ্বিধা নেই। আমিও দেখি তুমি কি করে জারিফের সাথে যাও। আর ওই জারিফ আমার ভাই হয়ে আমার বউয়ের পেছনে কেন পড়ে আছে সেটা বুঝতে পারছি না। কিছু জিজ্ঞেস করলেও ঠিক উত্তর দিচ্ছে না, হেয়ালি করছে।